নমস্কার মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং সামনে যারা উপবিষ্ট আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। হিন্দিভাষী সমাজকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমার মতন একজন সাধারণ শিক্ষককে তারা প্রধান অতিথি হিসেবে এখানে আসতে বলেছেন, আহ্বান করেছেন। বিশেষ করে এই মঞ্চে দাঁড়িয়ে যেখানে অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় আছেন, কমলেশ্বর মুখোপাধ্যায় আছেন, এদের সামনে ঋত্বিক ঘটক বিষয়ে কোনো কথা বলার স্পর্ধা আমার সত্যিই আছে কিনা সেই নিয়েই আমার অনেক বেশি সংশয়। কারণ ঋত্বিক ঘটককে আমরা যারা তার সিনেমা দেখেই শুধু তাকে বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এবং তার কিছু লেখা বা তার সাক্ষাৎকার এই পরেই তাকে যেটুকু চেনা। এবং দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ঋত্বিক বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা এবং অজস্র তার যে কটা বই এবং ঋত্বিক বিষয় তার যে সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় তিনি যা বক্তৃতা দিয়েছেন এবং আজকেও এখন যে বক্তৃতা দিলেন সেটাও আমি রেকর্ডে ধরে রেখেছি। ফলে ওনার প্রায় সব কিছু শোনার পরে আমার মনে হয় না যে ঋত্বিক বিষয়ে আমার আর নতুন করে কিছু বলার আছে। যা বলবো তা হয়তো সঞ্জয়দার বিভিন্ন লেখা থেকে পড়া, সেখান থেকে কিছু চিন্তা ভাবনা নেওয়া, আর ঋত্বিকের সিনেমা দেখে তার সাক্ষাৎকার বা তার লেখালেখি পড়ে তাকে যেটুকু আমার বোঝা হয়েছে সেইটুকুই আমি বলতে চাই, কিন্তু খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় খুব সামান্য সেই জন্য আমি লিখে এনেছি আমার অংশটুকু। আমি সেটাই মেনলি একটু পড়ে আপনাদের শোনাবো। এবং এটা সম্পূর্ণভাবে ঋত্বিককে আমার যা মনে হয়, যেটা মানে তার সিনেমা দেখতে গিয়ে তার লেখা বিভিন্ন কিছু লেখালেখি পড়তে, সাক্ষাৎকার পড়ে তার সম্পর্কে যে ধারণা আমার তৈরি হয়েছে আমি সেইটুকুই লিখেছি এখানে। ঋত্বিক ঘটক গ্রিসের নাট্যকার অ্যারিস্টোফেনেসের মতোই এই বাংলার সমাজের বিভিন্ন স্তরের জীবনযাত্রার বাস্তবতার কথা তুলে ধরেছেন। সেই কঠিন বাস্তবতার চিত্রায়ন করতে গিয়ে সমাজের সংস্কৃতির ও রাজনীতির রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া ও বোরেদের ব্যঙ্গও করেছেন। আমি 70-এর দশকে চলে এসেছি। আমি যেহেতু আপনারা শুনেছেন অলরেডি যে ঋত্বিক যে সময়ে তার সিনেমা তৈরি শুরু করেন সেই সময়ের কথা কমলেশ্বর দা এবং সঞ্জয় দা বলেছেন। ফলে আমি একেবারেই তার শেষ সময়ে, যে উনি 75-এ মারা যাচ্ছেন, আমি একদম 70-এর দশকের যে 4-5 বছর শেষ সময়ে তিনি যা তখন একেবারে চিন্তার, তার দর্শনের পরিণতির জায়গায় পৌঁছে গেছেন, সেই সময়টাকে ধরে আলোকপাত করেছি। 70-এর দশক শুরু হয়েছিল বহুবিধ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অস্থিরতা নিয়ে। বলা যায় ঘোলা এক সময়। রাজনীতির রেসলিং রিংয়ের ভেতরে চলছিল আধিপত্যের লড়াই। সমাজ বিভক্ত হয়েছে পক্ষে আর বিপক্ষে। দলহীন বুভুক্ষ মানুষ চেয়েছিল সেই লড়াই আর লড়াইয়ের পক্ষ বিপক্ষ নেওয়া উন্মুক্ত পাবলিকের দিকে। আর কিছু মানুষ, ধরা যাক নীলকণ্ঠ বাগচির কথা, নীলকণ্ঠ বাগচির মতো পদব্রজে শহর, গ্রাম, জঙ্গল পেরিয়ে যাচ্ছিল এই বিরাট পটভূমিকে বুঝতে তৃতীয় কোনো পরিসর থেকে। আমাদের মনে পড়ে সেই দৃশ্য যেখানে নীলকণ্ঠ বাগচি শালবনে দাঁড়িয়ে নকশাল ছেলেদের দলকে নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আমি পুড়ছি, ব্রহ্মাণ্ড পুড়ছে, তবুও আমি থাকতে চাই, জানতে চাই। এই থাকতে চাওয়া, এই জানতে চাওয়াই ঋত্বিকের দায়। যুক্তিতক্ক আর গল্পের শুরু থেকে শেষ অবধি আমরা দেখি এক ক্ষয়িষ্ণু বুভুক্ষ দ্রষ্টা কৃষককে স্ক্রিন জুড়ে অন্তত 3 বার ফ্যাল ফ্যাল করে দুটো চোখ মেলে স্থির বসে আছেন। তার পেছনে শস্যহীন শুষ্ক প্রান্তর,
আর সামনে আপাদ মস্তক কালো পোশাক ও মুখোশ পরিহিত কিছু মানুষের উদ্দাম নৃত্য। ঋত্বিক বলছেন, ৭১-এর গোড়ায় কলকাতার কোলে বসে কলকাতাটাকে খুব ওতপ্রোতভাবে দেখা গিয়েছিল। বড়লোকদের মধ্যে ঢুকে পড়ে তাদের রিয়াকশনগুলো আমি দেখেছি, তাই আমি সমাজের প্রতিটি স্তরকে কেটে দেখা এবং দেখানোর চেষ্টা করেছি। আরম্ভটা শুধু আমার জীবনের কিছু ঘটনা দিয়ে। তাই একথা বলাই যায়, আত্মকথন হলেও এ ছবি এই সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতির সামগ্রিক প্রেক্ষাপটে নানা শ্রেণীর মানুষের অবস্থান, ভাবনা, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দলিল ছিল। যুক্তিতর্ক আর গল্প। তিনি বলেছেন, সেই সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিকে তিনি নিজের চোখে যেমন করে দেখেছেন, এবং সেই দেখাটা কখনোই কোনো রাজনীতিবিদ বা মতাদর্শের পাটাতন থেকে দেখা নয়। ছবিটি দেখার পূর্বে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে, এই ছবি কাউকে প্লিজ করতে ঋত্বিক তৈরি করেননি। নকশাল, কংগ্রেস, সিপিআইএম বা সিপিআই কে খুশি করতে এই ছবি তিনি করেননি, একথা তিনি ঘোষণা করেছেন। তার নিজের একটি মতাদর্শ থাকলেও তিনি ছবিকে স্লোগান ধর্মী করতে চাননি। নিজের এসব কথা তার নিজেরই বলা। তাহলে এই ছবিটি দেখার সার্থকতা কি? ঋত্বিক বলেন, ওর থেকে যদি কিছু ইমার্জ করে, থ্রু সিচুয়েশন, থ্রু কনফ্লিক্ট, একটা কিছু যদি তোমাদের মাইন্ডে আসে তো এলো, কিন্তু এটাও কোনো সলিউশন নয়। তিনি চাননি তার আইডিওলজির উপর থেকে চাপাতে, শুধু বাস্তবতাকে তুলে ধরেছেন মাত্র। ঋত্বিক বিশ্বাস করতেন, যদি শ্রমজীবী মানুষের দুর্গতির ছবিকে সমপরিমাণ অর্থ সাহায্য দেওয়া হয়, যেভাবে মেইন স্ট্রিম ছবি মানুষকে খুশি করার জন্য করা হয়, তাহলেই বোঝা যাবে প্রকৃতপক্ষে কে জেতে। কি প্রবল শিশু সারল্যে তিনি চাইতেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই লড়াইটি সত্যিই হয়, তবে নিশ্চিতভাবেই মানুষের যাপনের বাস্তবতাকে তুলে ধরা ছবিগুলোই জিতবে। ফ্যাসিবাদ এদেশ থেকে তো কখনোই বিদায় নেয়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রয়োজনীয়তাও তাই আজ ফুরিয়ে যায়নি। ঠিক এই কারণেই আজ ঋত্বিক ঘটকের প্রাসঙ্গিকতা আমরা টের পাচ্ছি। আমরা ঋত্বিকের আজকে এই কারণেই তাকে স্মরণও করছি। ঋত্বিক কোনোদিন রাষ্ট্র বা সিস্টেমের মুখপাত্র ছিলেন না। নিশ্চয়তা, সফলতা বা জয় এর যে পশ্চিমী আলোকিত ন্যারেটিভের বাইরে গিয়ে একটা বিষয়কে দেখা এবং নিজেকে তার জন্য উৎসর্গ করা, এটাই ঋত্বিকের সব থেকে বড় ইন্টেলেকচুয়াল এন্ডেভার। এডওয়ার্ড সাইড বলেন, ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে সত্য উচ্চারণের দায় থাকে বুদ্ধিজীবীদের। ফ্রান্স ফানো অথবা এম.এ. সেজার মনে করতেন, বুদ্ধিজীবীদের কাজ নয় প্রাতিষ্ঠানিকতাকে প্রতিষ্ঠা দেওয়া, বরং তাদের কাজ হলো আত্মা নির্মাণ করা। ঋত্বিক ঘটক এডওয়ার্ড সাইটের মতে একজন বুদ্ধিজীবীর বা রাষ্ট্র যখন সংকটে, বৃহত্তর পরিসরে তাকে দেখা। বুদ্ধিজীবী অবশ্যই নির্বাসিত এক স্রষ্টা, তিনি অসহায়, আনস্কিল্ড, অ্যামেচার। থিওডর অ্যাডর্নো বুদ্ধিজীবীকে চিরনির্বাসিত বলেছেন। বুদ্ধিজীবীর কোনো দেশ থাকে না, লেখালেখি তার একমাত্র অবলম্বন। সাইড বলেন, বুদ্ধিজীবী শেষ পর্যন্ত প্রতিনিধিত্বহীন জনতার প্রতিনিধি, প্রতিনিধিত্বহীন জনতার প্রতিনিধি। এদিক থেকে আমাদের ঋত্বিক ঘটক সেই মাত্রার বুদ্ধিজীবী, যিনি সিস্টেমের লেন্সে মদ ঠেলে দেন, নিজের পরিচয়টুকুর ভেতর থেকে নাম পদবিটুকু অব্দি মুছে ফেলে নিজেকে পরিচিত করেন মাতাল বলে। এই বিরাট রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় নাশকতার পরিকল্পনার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সামাজিক স্তরে তার প্রতিক্রিয়ার ক্ষয়, ক্ষতির ও খতিয়ান তুলে ধরেন আর বিদ্রুপ করে বলেন, আসলে তিনি এই পচে ওঠা সময়ের একজন ব্রোকেন ইন্টেলেকচুয়াল। সেই ব্রোকেন ইন্টেলেকচুয়ালের ইস্তাহার, তার বাক্যগুলো কিরম হতে পারে, কোটেশন এইটুকু বলেই আমরা শেষ করব। 1000 বছরের ইতিহাস, এদেশে বহু দার্শনিকের জন্ম হয়েছে,
ফলে বহু ফিচেল বদমাইশের হাতে এদেশ প্রচুর হাতিয়ারও তুলে দিয়েছে, সেগুলিকে বুঝে জাপটে ধরে উপড়ে ফেলতে হবে। ওরা নেই বললেই চলে যাবে না, ওদের শেকড় ওপরাতে হলে ওদের শক্তি ও ওদের দুর্বলতা ভালো করে জানতে হবে। আমার মনে হয়েছে ঋত্বিক ঘটক পড়তে গিয়ে বা তার সিনেমা দেখতে গিয়ে এই মেসেজটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। যদি আমরা একাডেমিক্যালি ঋত্বিক ঘটককে দেখি, যে আমাদের জানতে হবে ওদের শক্তি এবং ওদের দুর্বলতা, তবেই আমরা ওদেরকে উপড়ে ফেলতে পারবো। এই ফ্যাসিস্ট সময়ে দাঁড়িয়ে যখন সমস্ত সাহিত্য, শিল্প, সংস্কৃতির যারা মাথা, তারা অনেকটা রাষ্ট্রদূতের মতো ভূমিকা পালন করেন, রাষ্ট্রের হয়ে, সমাজ, সরকারের হয়ে তারা কথা বলছেন, তাদের সমর্থন করছেন। কাশ্মীর ফাইলসের মতন একটা সিনেমাও তৈরি হচ্ছে, সেই সিনেমা দেখতে প্রধানমন্ত্রীও চলে যাচ্ছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কাছে ঋত্বিক ঘটক আজকে ভীষণ প্রয়োজনীয়, জরুরি একটি, ঋত্বিক ঘটককে পাঠ একটি খুব প্রয়োজনীয় এবং জরুরি পাঠ হতে পারে, যেখান থেকে আমরা একটা তৃতীয় পরিসর খুঁজে নিতে পারি। এবং ওই হাঁটা যুক্তিতর্ক গল্পে তিনি যে দেখাচ্ছেন যে শহর থেকে গ্রাম হয়ে জঙ্গলে যে হেঁটে চলেছেন, এ যেন তার এক অভিযাত্রা। এই যেতে যেতে তিনি মানুষের দুঃখ কষ্ট শুধু নয়, বিভিন্ন তার্কিক তর্কগুলোকেও দেখতে পাচ্ছেন। আমরা যারা সিনেমাটিকে বারবার দেখেছি তারা দেখব যে বিভিন্ন তর্ক, যে এই যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি তার সঙ্গে লৌকিক সংস্কৃতি তার তর্ক, বিপ্লববাদী মতাদর্শের সঙ্গে ঋত্বিকের যে তর্ক, এই বিভিন্ন তর্কের মধ্যে দিয়ে জানা, দেশকে, সমাজকে জানা, এবং এই ফ্যাসিস্টদের আমরা যদি উপড়ে ফেলতে পারি, তাদের শক্তি এবং দুর্বলতা দুটোকেই জেনে, তবে আমাদের এই কাজ যে অংশ নিতে হবে। ধন্যবাদ, নমস্কার।